তো আমি আজকে আপনাদের কাছে সম্পূর্ণ একটা আলাদা একটা জিনিস বা টপিক নিয়ে এসেছি। তো সবার আগে ওয়েলকাম ঝিঙ্গে ফুলের চ্যানেলে প্রত্যেকে। আর আজকে যেটা আমি বলবো সেটা হয়তো সম্পূর্ণ আলাদা। আমরা রোজ কিছু না কিছু আমাদের জীবনযাত্রার মধ্য দিয়ে অনেক কিছু শিখছি, জানছি, বুঝছি, তাতেও আমাদের অনেক কিছু বাকি রয়েছে, যেগুলো আরও কিছু জানলে আমরা আরও অনেক দূর এগোতে পারবো বা আমাদের জানা দরকার আছে, নিজেদের জীবনের জন্য দরকার আছে, নিজেদের উন্নতির জন্য দরকার আছে। যাই হোক, তো আজকে আমি অন্য কিছু না বলে আমি যেটা বলতে এসেছি যে আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সমস্যা রয়েছে, সুগার, প্রেশার, থাইরয়েড থেকে অ্যাজমা থেকে, এগুলো কমন প্রত্যেকের বাড়িতে। আর অনেক বাড়িতে প্রেগনেন্ট মা আছেন যাদেরও অনেক সময় সুগার থাকে, প্রেশার থাকে, থাইরয়েড থাকে এবং অ্যাজমাও থাকে, অ্যালার্জিও থাকে। তো আমি এখানে আলোচনা করতে এসেছি যেখানে যে যদি কোনো মার প্রেশার থাকে তাহলে আপনি কি করবেন। সবার আগে অনেক মা আছে যারা সুস্থভাবে টোটাল ডেলিভারির যে পিরিয়ডসটা রয়েছে থ্রু আউট, মানে প্রেগনেন্সি জার্নি, সেটা কিন্তু স্মুথলি রান করে এবং সুস্থ একটা বাচ্চার জন্ম দেয়। অনেক মা আছে থ্রু আউট প্রেগনেন্সি জার্নি অনেক কমপ্লিকেশন হয়, যেগুলো মাল্টিপ্যারা হতে থাকে, মানে সেকেন্ড গ্র্যাভিডা, থার্ড গ্র্যাভিডা, এগুলো যাদের আছে তাদের অনেক সমস্যা হয়। জেনেটিক্স তো আছেই, প্লাস আরও সমস্যা হয় প্রেগনেন্সিতে। হঠাৎ করে প্রেশার বাড়ে, সুগার বাড়ে, প্রথমে হয়তো বাড়ে না, অনেক সময় শেষের দিকে বাড়ে, অনেক সময় প্রেগনেন্সির পরেও আবার এগুলো সব কমে যায়, অনেক কিছুই হতে থাকে। তো যাই হোক, তো যদি কোনো মার প্রেশার হয় তো কি করে বুঝবেন? হঠাৎ করে আপনি তো বুঝতেই পারলেন না, প্রথম চেক আপে গেলেন সব ঠিকঠাকই ছিল, পরের চেক আপে গিয়ে দেখলেন আপনার প্রেশার বেড়েছে। কি করে আগে বুঝলেন? আগে বাড়িতে থাকাকালীন দেখছেন পাটা আস্তে আস্তে ফুলছে, আর প্রেশার বেশি গরম লাগছে, সবসময় একটা আনইজি ফিল হচ্ছে। তো আপনি হসপিটালে নিয়ে গিয়ে দেখলেন ওনার প্রেশার বেড়ে গেছে 140/100 বা 90 হয়ে গেছে। তাহলে ডাক্তারবাবু তো ওষুধ দেবেনই। প্রেগনেন্সি জার্নিতে প্রেশার ভীষণ একটা খারাপ ব্যাপার, সুগার একটা খারাপ ব্যাপার, থাইরয়েডও তাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে তাহলে ওষুধটা কন্টিনিউ করতে হবে। যদি কোনো মার সুগার, প্রেশার, থাইরয়েড থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু ডাক্তারবাবু যদি অ্যাডভাইস করেন তাহলে কিন্তু এগুলো বন্ধ করবেন না। আপনি যেখানেই যান, রিলেটিভস বাড়ি যান, আর প্রেগনেন্সি জার্নিতে এত জার্নি করাটাও ঠিক লাগে না, তো যেখানেই যান না কেন ওষুধটাকে কিন্তু ক্যারি করবেন। আর একটা কথা হচ্ছে যে বাড়িতে যদি কোনোভাবে কোনো মার প্রেশার আছে, আপনারা জেনেই তো গেলেন যে মার প্রেশার শুরু হয়েছে, তাহলে কিন্তু বাড়িতে সেটা সতর্কীকরণ করা দরকার। মা রেস্ট নেবে ঠিকঠাকভাবে, খাওয়া দাওয়া করবে বা রেস্ট নেবে বেশি টাইম। এত দৌড়োদৌড়ি বাইরে, বাইকিং, সাইকেল, বাইক, গাড়ি, এগুলো জার্নি কম করবে না, এই সময় দরকারও নেই। তো যতটা রেস্ট নেওয়া যায় ততটাই মঙ্গল। তো আমি আসল কথায় আসি, যদি বাড়িতে খিঁচুনি হয় আপনি কি করবেন? প্রেশার থাকলে যে কোনো সময় হঠাৎ করে ওষুধটা বন্ধই করে দিলেন, ঠিক আছে আজকে খেতে ভুলে গেছি, বা যাই হোক কোনোভাবে প্রেশারটা বেড়ে গেছে 140/100 জায়গা, যেটা ছিল ওষুধ খেয়ে একটু কমেছিল কিন্তু সেটা বেড়ে গেছে 150 ওপর হয়ে গেছে, নিচেরটা 100-এর ওপর হয়ে গেছে, তাহলে তো মায়ের খিঁচুনি হবে। তখন দেখবেন হঠাৎ মা দেখছে, আপনাদের বলে রাখি বাড়িতে খিঁচুনি হওয়ার আগে মার কিন্তু হেডেকটা হবে। যদি খিঁচুনি হয় তার আগে কিন্তু এগুলো হয়। মা বলবে আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমি চোখে ঝাপসা দেখতে পাচ্ছি, তারপরে একটু গরম গরম লাগছে, ঘামছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না। আশপাশে যদি কোনো হসপিটাল থাকে সেখানেই আগে নিয়ে যাবেন, কারণ আপনি যেহেতু দেখাতেন চেক আপের জন্য অন্য জায়গায়, সেখানেই দৌড়বেন, তাহলে টাইমটা অনেকটা নিয়ে নেবে, তাতে মায়ের আরও সমস্যা হতে পারে, ভেতরে বাচ্চা আছে তারও সমস্যা হতে পারে। তো সেই কারণে আশপাশের হসপিটালে নিয়ে যাবেন। আর যদি বাড়িতে খিঁচুনি শুরুই হয়ে যায় তাহলে কিন্তু আগে যেটা করবেন, যেখানে ছিল সেখান থেকে শুইয়ে দেবেন সোজাভাবে, দিয়ে ঘাড়টাকে একটা দিক সাইড করে দেবেন, আর সাথে সাথে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডেকে কোনো কিছু জল মুখে দেবেন না, কোনো খাবার দাবার বা কোনোভাবে চাপাচাপি এগুলো কিন্তু কিছু করবেন না। সবার আগে হসপিটালে অ্যাম্বুলেন্স ডেকে বা যে কোনোভাবেই হোক হসপিটালে নিয়ে যাবেন, কারণ ইমার্জেন্সি ট্রিটমেন্ট করানো খুবই দরকার আছে। কারণ সাথে ওনার ভাবতে হবে একটা বাচ্চাও রয়েছে, তারও সুস্থতা নিয়ে চিন্তার কারণ আছে। তো এটার জন্য এটা বললাম বাড়িতে। আর আপনারা হসপিটালে যদি কোনো খিঁচুনি হয় তাহলে আমরা কি করতে পারি? হসপিটালে খিঁচুনি হলে আমাকে সবার আগে যেটা করতে হবে, আমি যদি একা থাকি আমাকে হেল্পের জন্য কাউকে কল করতে হবে বা আমাকে ডাকতে হবে জোরে জোরে যে হেল্প করার জন্য। তারপরে আমাকে কিন্তু সেই পেশেন্টটাকে আমি কি করব, সার্কুলেশন চেক করব, এয়ারওয়ে দেখব, একটা সাইডে করে এয়ারওয়ে দিয়ে দেবো। যদি তার
প্রচুর সিক্রেশন হয়, তাহলে কিন্তু আমাকে ইমার্জেন্সি প্রচুরভাবে এয়ারওয়ে দিতে হবে, নাহলে চোকড হয়ে যাবে। আর সার্কুলেশন, এয়ারওয়ে দেখলাম, ব্রিদিং চেক করতে হবে। এগুলো দেখার পরে সাথে সাথে পেশেন্টের কিন্তু আমি অক্সিজেন দেব, যেটা বেসিক নিডস। একটা ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে বেসিক নিডস অক্সিজেন কতটা দেব, 6 to 8 লিটার আমি অক্সিজেন দেব। আইভি ফ্লুইড একটা স্টার্ট করব। ইনফর্মড সবার আগে ডক্টরকে করতে হবে এগুলোর মাঝখানে। তো ডক্টরকে করার পরে যে অ্যাজ পার প্রোটোকল আছে আমাদের কিন্তু সেটা স্টার্ট করে দিতেই হবে। এবং প্রেশার তো আমি চেক করলামই, তখন প্রেশার দেখা যাচ্ছে 180-90 হয়ে গেছে, নিচেটা 100-র উপর হয়ে গেছে। তাহলে তো আমাকে ইমার্জেন্সি যে প্রোটোকল আছে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস প্লাস প্রোটোকল অনুযায়ী, মানে অ্যাডভাইস তো অবশ্যই চাই, প্রোটোকল অনুযায়ী আমাকে দিতে হবে, স্টার্ট করে দিতে হবে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট ইঞ্জেকশন আমি কিভাবে দেব, আমাকে প্রথমে লোডিং ডোজটা দিতে হবে, আইভিও দেবো অ্যালং উইথ আইএমও দেবো। আইভি যদি আমি প্রথমে দিই তখন হচ্ছে 4 গ্রাম মানে 20% অফ ম্যাগনেসিয়াম সালফেট এর সাথে 12 ml ডিস্টিল ওয়াটার অ্যাড করে টোটাল আমি 8 ml প্লাস 20 ml অফ ডিস্টিল ওয়াটার অ্যাড করে 20 ml টোটাল আমি করে স্লো আইভি উইদিন 5 মিনিটসে দেব। এটা হচ্ছে কিন্তু জন্য আমাকে 20 ml সিরিঞ্জ নিতে হবে। তো তার আগে আমি এগুলো করার আগে আমি হ্যান্ড ওয়াশ করে নেব সমস্ত কিছু। আর আমাকে এখানে নিতে হবে 20 ml সিরিঞ্জ একটা নিতে হবে। আর এখানে যেহেতু আইএমও দিতে হবে 10 ml সিরিঞ্জ দুটো প্লাস 20 গেজ নিডল নিতে হবে। এখানে এগুলো নিতে হবে। হ্যান্ড ওয়াশ করে আমি গ্লাভস পরে নেব। গ্লাভস পরার পরে এবার আমি কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট যেটা আমি দেব লোডিং ডোজ, ফার্স্ট অফ অল আইভি 4 গ্রাম 20% অফ ম্যাগনেসিয়াম সালফেট উইথ 12 ml ডিস্টিল ওয়াটার, সেটা আমি স্লো আইভি দেব অ্যালং উইথ আইএম দেব। আইভিটা আমি কত টাইমের মধ্যে দেব, উইদিন 5 মিনিটস। এবার আমি আইএম যখন দেব আমি কিন্তু 10 ml এ দুটো সিরিঞ্জ নিয়েছি আর 22 গেজ নিডল নিয়েছি। এখানে আমি নেব 5 গ্রাম মানে 50% অফ ম্যাগনেসিয়াম সালফেট উইথ 1 ml অফ 2% লিগনোকেন। এ দুটোকে মিক্স করে আমি কিন্তু ডিপ আইএম দুটো বাটাক্সে দেব, ডিপ আইএম দেব। এবং যদি সেই টাইমে পেশেন্ট কোনোভাবে কনসাস থাকে তাহলে আমাকে কিন্তু সেগুলো চেক করে নিতে হবে যে পেশেন্ট ওয়ার্ম ফিল করছে কিনা, তাকে আমাকে জিজ্ঞেস করতে হবে, এটা আমাকে জিজ্ঞেস করে নিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরে এটা লোডিং ডোজ দেওয়ার পরে এবার আমি যেটা করব যে নেক্সট আমি অ্যাজ পার বায়োমেডিক্যাল পলিসি অনুযায়ী ডিসকার্ড করব সমস্ত সিরিঞ্জ, নিডল, অ্যাম্পল, ভায়ালস, এগুলো আমি ডিসকার্ড করে নেব। এবং রেকর্ড মেনটেন্স তো করব, মনিটর করব পেশেন্টের। কি মনিটরটা আমি করব, প্রথমে সবার আগে দেখে নিতে হবে পেশেন্টের প্যাটেলার জার্ক আছে কিনা, প্রেজেন্ট না অ্যাবসেন্ট, ইউরিন আউটপুট 30 ml পার আওয়ার আছে কিনা, রেসপিরেটরি রেট 16 ব্রিথস পার আছে কিনা। এগুলোর মধ্যে যদি ইউরিন আউট পেশেন্টের প্যাটেলার জার অ্যাবসেন্ট থাকে, ইউরিন আউটপুট বিলো 30 ml থাকে, তাহলে কিন্তু হোল্ড করে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। আর হোল্ড করার কিছুক্ষণ পরে মনিটর করার পরে আবার রিস্টার্ট করতে হবে। আর যদি রেসপিরেটরি রেট 16 ব্রিথস পার মিনিট আছে কি, 16 ব্রিথস পার বিলো 16 ব্রিথস পার মিনিট হয় তাহলে কিন্তু অ্যান্টি ডটস দিতে হবে। ক্যালসিয়াম গ্লুকোনেটস আমি কতটা দেব, তো আমি ক্যালসিয়াম গ্লুকোনেট আমি কতটা দেব, 1 গ্রাম ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml অফ 10% সলিউশন 10 মিনিটসে দেবো। তো এটা হচ্ছে অ্যান্টিডটস দিতে হবে। যদি রেসপিরেটরি রেট বিলো 16 ব্রিথস পার মিনিট হয় তখনই কিন্তু আমি ইঞ্জেকশন ম্যাগনেসিয়াম সালফেটটাকে হোল্ড করব, দিয়ে আমি কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেটটা দেবো। তো ডোজটা আপনাদের মনে রাখতে হবে 1 গ্রাম অফ ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml অফ 10% সলিউশন ইন 10 মিনিটস। এরপরে আমি মেনটেনেন্স ডোজ, লোডিং ডোজ তো দিয়ে দিলাম, মনিটর করলাম। এরপরে আমি মেনটেনেন্স ডোজ দেব কতক্ষণ, আপ টু 24 আওয়ার্স ফ্রম লাস্ট এপিসোড অফ কনভালশন অর আফটার ডেলিভারি। আমি কন্টিনিউ 24 আওয়ার্স আপ টু 24 আওয়ার্স 4 আওয়ারলি করে ইঞ্জেকশন ম্যাগনেসিয়াম সালফেট 5 গ্রাম অফ 50% আমি কিন্তু দেব, অল্টারনেট বাটাক্সে দেব। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ ফর পিআইএইচ মা বা যদি কোনো এক্লামসিয়া পেশেন্ট হয়, এপিসোড অফ এক্লামসিয়া স্টার্ট হয়, আমি তাদেরকে কিন্তু দেব। এরপর যদি পেশেন্টের কন্টিনিউ কনভালশন হতে থাকে, মানে কনভালশন শুরু হয় বা খিঁচুনি শুরু হয়, তাহলে কিন্তু আমাকে
চিন্তা করতে হবে যে এখানে তাকে আমি মনিটর করার মতো আর পরিস্থিতি আছে কিনা, আমার ফেসিলিটি আছে কিনা। না হলে কিন্তু অ্যাজ পার দ্য ডক্টর অ্যাডভাইস আমাকে কিন্তু রেফার করতে হবে হায়ার ফেসিলিটিতে ফর বেটার ট্রিটমেন্টের জন্য। তো চলুন, আজকে ছিল আমার এই ম্যাগনেসিয়াম সালফেটের প্রোটোকল ফর টিআইএইচ মা এক্লাম্পসিয়া এপিসোডস মাদের জন্য আমি কি করব। আর বাড়িতে যাদেরকে আমি বললাম, বা বাড়িতে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি বাড়ি থেকে ইমার্জেন্সি করে যেভাবেই হোক আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি আমি বুঝতে পারি কোনো মার বাড়িতে গরম হচ্ছে, চোখে কম দেখছে, পা ফুলছে, অত মা কিন্তু সেই মা কিন্তু কন্টিনিউ হাই প্রেশারের ওষুধ খায়, তারপরেও এটা হচ্ছে, তাহলে কিন্তু কোনোভাবেই বাড়িতে রাখবেন না। আর হসপিটালে যাদেরকে আমি বললাম, যদি মায়ের এপিসোড অফ কনভালশন না মেনটেন হয় ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করার পরেও, মনিটর করার পরেও, তাহলে কিন্তু তাকে হায়ার ফেসিলিটি রেফার করতে হবে। আর এত কিছুর পরেও আমাদের যেটা আমরা ভুলে যাই, সঙ্গে সঙ্গে বাচ্চার যে ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু হসপিটালে যদি বাচ্চা যে নিচ্ছে ফিটাল হার্ট সাউন্ডটা কিন্তু হার্ট রেটটা কিন্তু আমাদের দেখে নিতে হবে বাই ড্রপলার দিয়ে। তো এই ছিল আজ আমার টপিক। তো আপনাদের এটা কেমন লেগেছে? যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। এরকম পড়াশোনা করতে যদি শুরু করেন, স্টার্ট করেন, কিন্তু করতে ভালোই লাগবে যদি একটু পড়ার ইচ্ছা থাকে। আর এগুলো জানলে কিন্তু খারাপ কিছু নয়, তাতে একটা মা বাচ্চা পৃথিবীতে মর্টালিটি রেট একটু কমবে, আর পৃথিবীতে একটা সুস্থ মা বাচ্চা এলে সবারই ভালো লাগে। তো চলুন, আজ আমি এই পর্যন্ত। আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, এটা কিন্তু ভুলবেন না, এত কিছু হয়েছে সাথে কিন্তু ক্যাথেটারটাও করে দিতে হবে, প্লাস পেশেন্টের একটা কুল এনভায়রনমেন্ট দিতে হবে। তার কারণে আশপাশে এত মানে লাইট জ্বালিয়ে রাখলে, মাথার উপর পেশেন্টের লাইট জ্বালিয়ে রাখলে আরও পেশেন্ট রেস্টলেস হবে। এবং বাড়ির লোককে অবশ্যই অ্যাসিওর করবেন যে যতটা ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের ভালোর জন্যই হচ্ছে। আর যদি রেফার করতে হয় তার আগেও অবশ্যই কিন্তু পেশেন্টকে বাড়ির লোককে কিন্তু ভালো করে বুঝিয়ে দিতে হবে কেন রেফার করা হচ্ছে, কি কারণে রেফার করা হচ্ছে। আর রেফার করার জন্য যে অ্যাম্বুলেন্সটা আমাদের বলতে হবে বা হায়ার ফেসিলিটিতে রেফার করার জন্য, সেখানে যেন অক্সিজেন ফেসিলিটি থাকে। পেশেন্টের যা যা ট্রিটমেন্ট হয়েছিল প্রতিটা ডকুমেন্টেড থাকে, সেই ডকুমেন্টেশন দিয়ে পেশেন্টকে অক্সিজেন দিয়ে, আইভি ফ্লুইড দিয়ে, এবং পেশেন্টের সঙ্গে বাড়ির লোক থাকবে। আর অবশ্যই যদি কোনো আরও ইমার্জেন্সি হয় সাথে কোনো হেলথ কেয়ার ওয়ার্কার থাকলে খুব ভালো হয়। তো সেই ফেসিলিটিটা দিয়ে কিন্তু পেশেন্টকে রেফার করতে হবে। তার আগে কিন্তু অবশ্যই পেশেন্ট পার্টির যে ওরিড, সব পেশেন্ট পার্টি এই সিচুয়েশনে ওরিড থাকে, তো সেটা যেন তাকে ভালো করে এক্সপ্লেন করে দিতে হবে। তো রেফার করার আগে অবশ্যই আপনার যে রেফারেল সেন্টার আছে প্রায়র ইনফরমেশান দিতে হবে। না হলে কি হবে, পেশেন্টটা এখান থেকে গিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েটিং লিস্টে থাকবে, সিট পাবে না, বেড পাবে না, তো তাতেই হবে পেশেন্ট আরও খারাপ হয়ে যাবে। বেটার এখানে যেটুকু ট্রিটমেন্ট হয়েছিল সেটাও নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে মানে রেফার করার আগে মানে প্রায়র ইনফরমেশন ইজ ম্যান্ডেটারি বিফোর রেফার